আমি নাচ গান অভিনয় ভালোবাসি। আমি ফিল্ম লাইনে টিভি সিরিয়ালে প্রতিষ্ঠিত হতে চাই। কিন্তু মেয়েদের কাছে স্বামীর ঘর হলো স্বর্গ। সেই স্বর্গের দেবতা বিজয় যেমন রামের মতো, ঠিক তেমনি বিজয়ের ভাই সঞ্জু হচ্ছে রামের ভাই লক্ষ্মণ। রামের ভাই একজনার বুকে লেখা অন্য জনার রামের ভাই লক্ষ্মণের নাম একজনার বুকে লেখা অন্য জনার নাম সঙ্গে তারা দুজনে থাকে সঙ্গে তারা দুজনে থাকে মানিক জল বলে লোকে মানিক জল বলে লোকে রামের ভাই সেরকম হয়ে যাবে তোকে বন্ধুর বিরুদ্ধে যাই তাই তো ভগবান আমার সমাবেশে মিটিয়ে তোমাকে আমরা বন্দি করতে চলেছে আজকে তুমি হবে আমার বন্দি। এই সঞ্জু বিজয়ের সৎ ভাই হলেও বিজয়কে প্রচুর সম্মান শ্রদ্ধা করে। সত্যি দুই ভাই যেন রাম আর লক্ষ্মণ। তুমি হবে শ্রীরাম বৌদি 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 ও একটা প্রণাম করি। তুমি দেরি না করে চট করে একটা প্রণাম করে দাও। তুমি আমাকে আরে দাঁড়া 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 বলছো না আমি নিছি কি আই বলবো না তুই বল মানে মানে তুমি কে কেন তুমি আমার দাদার বিতে এসেছো তোমার সঙ্গে আমার কি সম্পর্ক এটা আমার বৌদিকে বুঝিয়ে বলতে হবে তো। কি বলতে চাইছিস বলতো? সরি সরি মামা তুমি মামা আগে তোমাকে না বললে চলে তুমি তোমাদের ভরসা মামা তুমি আমাদের ভরসা আমাদের ভরসা তোমার কাছে রমদা যত যত কিছু মামা তুমি আমাদের ভরসা। সঞ্জু তুমি থামবে। দেখছো পরে বিরক্ত হচ্ছে। সত্যি তুমি এত ভালো লাগছে না। আরে তো বলতো বলি ওদি ওদি তুমি আর মামা আমাদের ভাইটা ক্লিয়ার করে দাও। তোমরা কথা বলো আমি আসছি। বুঝতে পেরেছি। ডুবে ডুবে জল খাও শিবের বাবা টের পায় না। তুমি আমার ছোট ভাগ্নে সঞ্জুকে একেবারে কি ফেলেছো? একেবারে খেচে দিতেছে। ও মাইজার মামা আমার বিয়ে দিতে গেলে এবার আমাদের একটা ব্যবস্থা করো না হলে হঠাৎ একদিন দেখবে আমরা দুজনেই হ্যালো হ্যালো হ্যাঁ 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 আমি তাই বলছি। আরে না 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 আমি এখন বেশি কথা বলতে পারছি না। ঠিক আছে ঠিক আছে বলে রাখো। নিশ্চয়ই দাদার সাথে না না মানে 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 ওই হলো আর কি। মানে তোমরা দুজনকে যদি ভালোবাসো উভয় উভয়কে যদি ভালো লাগে তাহলে তোমাদের বিয়েটা অবশ্যই আমি দিয়ে দেবো। আর মানে মানে তোমাদের দেখে আমার মনে অনেক পরিবর্তন হয়ে গেল ভাই সঞ্জু। এইটার ভাই তার দাদা না জানি আরো কত ভালো। বাবা 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 ডাকছো কেন? আমার বডিকে সব কিছু তেমন শরীর করতে গেল। বাবা বাবা কি হয়েছে না কি হয়েছে ডাকছিস কেন আমার তুমি তোমার বডিকে সব কিছু তেমন শরীর করতে আমি আগে বুঝিনি যে এরা এত ভালো। ওই বাড়িতে বউ হয়ে গেলে আমি খুব ভালো থাকবো বাবা। এরা এরা সবাই খুব ভালো বাবা। কি রে মা আমার কথা মিলল তো হ্যাঁ বাবা আর আমার মনে কোনো অশান্তি নেই। এরাই হবে আমার আপনজন। ভাবতেও যে কি ভালো লাগছে। কিন্তু এত আনন্দের মাঝে আমার বুকটা ফেটে যাচ্ছে কেন চোখ দিয়ে জল আসছে কেন মা আজ তোর বিয়ে কপালে সিঁদুর পরবি বিজয়ের বউরে কাল সকালে আমার ঘর ছেড়ে তুই চলে যাবি মা। বাবা বাবা তুমি যদি এইভাবে কান্নাকাটি করে ভেঙে পড়ো তাহলে আমি কি করে চুপ করে থাকবো বাবা। ছোটবেলা থেকে মা নেই তুমি তো আমাকে মায়ের স্নেহ দিয়ে মানুষ করেছো গো বাবা। ওরে মা আমার ঘর ছেড়ে যাওয়ার সময় তুই আমায় কোনো গান জ্বলে দিবি তো শরীর খারাপ করবে মেয়ের হয়ে যখন জন্মেছে তখন শ্বশুর বাড়ি স্বামীর ঘর করতে তো যেতেই হবে। এই ছোটখাটো বলতে গোলাপির আনন্দ এই চরম সুখে প্রত্যেকটা মেয়ে এবং তার পরিবারের সকলকে মেনে নিতে হয় বাবা। তুমি থাকবে না আমি তো অষ্টমঙ্গলাতে আবার আসবো। আচ্ছা তোমার ঘর কাঁদলে চলবে। তোমার যখন কত দায়িত্ব তুমি যে মেয়ের বাবা। আরে মা আমার যে অনেক দায়িত্ব না 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 আর আমি কাঁদবো না আর আমি কাঁদবো না আমি
আমি যাই মা, আমি আমার দায়িত্ব পালন করি, বিয়ে বসানোর ব্যবস্থা করি মা, বিয়ে বসানোর। বাবা তুমি যাও না বাবা। তুমি এভাবে মন খারাপ না করে এবার একটু হাসুন। আমি বললেই হাসবে। কি বলো পায়েলি? এই পার্বতী, পার্বতী, কিছুক্ষণ পরেও হবে তোমার যা। দিদি বলো, দিদি। বাবা একদম ঠিক বলেছে। দিদি বলো, দিদি বলো, দিদি বলো, দিদি বলো। দিদি বলো। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারি আয়োজন। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারি আয়োজন। ও আমাদের কথা শুধু বলে দেখো, সুখে সংসার করে সুখে খেলো। এই ঘর শাশুড়ি যেতে হবে তোমাকে স্বামীর ঘরে, শাশুড়ি যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ ভারী আয়োজন। বাবা, সারাবাবু, জামাইবাবু, আমরা সবাই এখানে, ওদিকে পড়াশোনা একটা বিজয়, এবার বিজয়কে একটু সঙ্গ দাও। হ্যালো, আচ্ছা আচ্ছা তুমি বারবার ফোন করছো কেন? আরে আমি বলছি তো বেশি কথা বলতে পারছি না। হ্যাঁ, আমি তো রেডি, শুধু তোমার সঙ্গে খাচ্ছি। হ্যাঁ আমি এক্ষুনি আসছি, তুমি এখন ফোনটা ছিল না, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ এক্ষুনি আসছি। কি হলো মা? মানে ও কিছু না, আমাদের বন্ধু সে রাস্তাতে আছে, সে রাস্তা থেকে আমি ফোন করছি। আপনারা কথা বলুন, আমি ওকে রিসিভ করি। কেমন? আসছি, হ্যাঁ আসছি। বৌমা আমার উপলক্ষী, বিজয়ের একটু বয়স হলে কি হবে, দুজনকে মানাবে খুব ভালো। ঘর আলো করে লক্ষ্মী যাবে আমার ঘরে। তোমরা সবাই বলতে পারো এই আনন্দ আমি রাখবো কোথায়? আরো একটা আনন্দের খবর আছে জামাইবাবু। কি খবর? আমি পড়াশোনায় পরের কাছে যাই। সত্যি তো বড়দের মধ্যে থাকা একদম উচিত না। Hands up! যাবে কোথায়? দাঁড়াও। শুনুন জামাইবাবু, বলো। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমাদের ওই বাড়িতে ওই বাড়িতে আবার সানাই বাজবে। মানে? মানে আপনার ছোট ছেলে সঞ্জুর সাথে আমি উল্টির বিয়ে দেবো। আরে আমি তো বাবা, সন্তানদের প্রতি নজর রাখার খুব কড়া। আমি জানি ওদের দুজনের সম্পর্ক, আর এটাও খতিয়ে দেখেছি উল্টি খুব পারবে। বেশ, আমার ডিউটি শেষ ভাবনে চলুন জামাইবাবু, এবার বড় ভাগ্নে বিজয়ের বিয়েটা আমরা বসে দিই। কি হয়েছে? বলে নাকি দেখি এই বছর উৎপাদনের মতো এদিকে ছুটে আসছে কেন? কি হয়েছে? আকাশটা মেঘে মাথায় পড়েছে। প্রবল ভূমিকম্পে পৃথিবীটা থরথর করে কাঁপছে। প্রচন্ড ঝড়ে সবকিছু ওলট পালট করে দিয়ে চলে গেল। আপনি স্থির হন, এই বছরে আপনি স্থির হন। শান্ত হয়ে বলুন কি হয়েছে? শান্ত হয়ে বলছি, আপনার পা থেকে জুতোটা খুলে আমার গালে মারুন। ছি ছি ছি, সত্যি ছি ছি, সবাই ছি ছি করে আমার গায়ে থুতু দিন। কারণ আমার মেয়ে পায়ের কোণের সাথে পালিয়ে গেছে। ফোন করতে করতে বাড়ির গেটের সামনে গেল, একটা গাড়ি এসে দাঁড়ালো। ভেতর থেকে দরজাটা খুলে দিতেই ও গাড়িতে উঠে গেল। গাড়িটা প্রচন্ড বেগে চালিয়ে চলে গেল। বন্দি গেছে, আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি। আমিও যাবো, চলুন। না, কেউ যাবেন না। একটা মিথ্যাবাদী ছড়ানাময়ীকে ফিরিয়ে এনে কোনো লাভ নেই। ও পালাবে বলে আমার সঙ্গে আপনাদের সঙ্গে অভিনয় করে চলে গেল। এই বিয়েতে ওর মত ছিল না। ঠাকুর, সন্তান কি বাবাকে এইভাবে আঘাত দিতে পারে? লজ্জা, লজ্জা, লজ্জা। ছোটবেলায় জ্ঞান হওয়ার আগেই মাকে হারিয়েছি। সব মায়ের কাছে পেয়েছি লাঞ্ছনা, গঞ্জনা। স্কুল কলেজে শিক্ষক থেকে আরম্ভ করে বন্ধু বান্ধবদের কাছে হয়েছি চরম অবহেলিত। সময়ে মাইনে দিতে পারিনি, বই খাতার অভাবে লেখাপড়াও ঠিক মতো করতে পারিনি। আজ বিয়ের লগ্নে এসে হলাম চরম অসম্মানিত। এরপর সমাজে কোন জায়গায় মুখ পাই? এই লজ্জা তোমার নয় বাবা, এই লজ্জা আমার। আমি একটা অসভ্য নোংরা মেয়ের বাবা। আমাকে তুমি কোনোদিন ক্ষমা করো না। ক্ষমা না করে কি লাভ হবে বলতে পারেন? তবে একটা কথা জেনে রাখবেন, কোন মেয়ে
ধর্ষিতা হলে সেই গ্রামে সালিশি সভা বসিয়ে মোটা টাকা জরিমানা করিয়ে হয়তো ধর্ষণকারীকে মুক্তি দেওয়া যায়, কিন্তু সেই মেয়েটির কলঙ্কের দাগ যেমন কোনোদিন মুছে ফেলা যায় না, আজ আমার অপমান অসম্মানের দাগ আপনারা কেউ কোনোদিন মুছে দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। আমি একটা মেয়ে হয়ে বলছি, পায়ের দিকে কিছুতেই ক্ষমা করা যায় না। তবুও দোষ করেও ক্ষমা পেয়ে যায় মেয়েরা। ক্ষমা পায়নি ধনঞ্জয়, তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। দিবারাত্র দরজার গৃহবধূর অত্যাচারে জর্জরিত হয়েও ক্ষমা পায় না এই সমাজের পুরুষরা। বিনা অপরাধে 498 কেস দিয়ে গৃহবধূর অত্যাচারের দায়ে শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদকে জেলের খানি টানতে হয়। শুধুমাত্র আইন সম্পূর্ণ মেয়েদের পক্ষে বলে গৃহবধূর সকল অত্যাচারকে হাসি মুখে মেনে নিতে হয় ছেলের বাড়ির পরিবারকে। শান্ত হ বিজয়, তুই শান্ত হ। পায়েলের মতো অসভ্য মেয়েগুলো, ওরা শুধু আমার জীবন নয়, আমার মতো অনেক ছেলের জীবন নষ্ট করে, কিন্তু এদেশের আইন ওদের কোনো বিচার করে না। আমার হাতে যদি কোনো আইন থাকতো, ওই মেয়েগুলোকে ল্যাম্পপোস্টের সঙ্গে পেটে মহিলা পুলিশ দিয়ে পেটাতাম, এমন শাস্তি দিতাম যা দেখে এদেশের অন্য কোনো মেয়েরা অন্যায় করবার সাহস পেত না। ওই মেয়েগুলোকে বুঝিয়ে দেওয়া দরকার, ওরা ভগিনী নিবেদিতা আমাদের টেরিজা সারদা মায়ের দেশের মেয়ে। ওই অসভ্য মেয়েগুলোকে বুঝিয়ে দেওয়া দরকার, এই সোনার ভারতে, সোনার বাংলার ঐতিহ্য নষ্ট করবার কোনো অধিকার ওদের নেই। বিজয়, বাবা, বাবা তুমি আমাকে জন্ম দিয়েছো, কোনো আশা না করে অনেক কষ্টে মানুষ করেছো। এমনি পৃথিবীর প্রত্যেকটি বাবা মা তার সন্তানদের মানুষ করে, তারপর কি হয় জানো? সেই সন্তানদের বিয়ের পরে ছেলে বউয়ের অত্যাচারে বাবা মায়ের আর নিজের বাড়িতে থাকার জায়গা হয় না। বিলিতি পোশাক কুকুরটার জন্য মাছ মাংস দামি দামি খাবার জোটে অসহায় বৃদ্ধ বাবা মাকে নূর ভাতও দেয় না। এ যুগের আধুনিকা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা অসভ্য অকৃতজ্ঞ বৌমারা। আমি যদি সেই বৌমাদের প্রশ্ন করি, কোথায় পেলেন আপনি আপনার স্বামীকে? আপনার শাশুড়ি 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা ভোগ করে গর্ভে ধারণ করেছিলেন বলেই ওই ছেলেটিকে পেয়েছেন। আপনার শ্বশুর প্রয়োজনীয় অর্থ খরচ করে এই ছেলেটিকে মানুষ করেছিলেন, আপনার বাবা কিন্তু করেননি। তৈরি থাকুন সেই বৌমারা যারা শ্বশুর শাশুড়িকে কুকুরের থেকেও বেশি অযত্ন করেন, তাদের সন্তানদের কেড়ে নিয়ে বুকটাকে ফাঁকা করে পাঠিয়ে দেন বৃদ্ধাশ্রমে। একদিন বৃদ্ধাশ্রমের সেই ঘরটায় শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনারও দেখা হবে। যেদিন আপনি আপনার বৌমার কাছ থেকে লাঠি ঠেকা খেয়ে ওই বৃদ্ধাশ্রমে যাবেন, ইট ছুড়লে তো পাটকেল খেতেই হবে। কাছের ঘরে বাস করে অন্যের কাছের ঘরে ইট ছুড়তে যাবেন না, মনে রাখবেন ঘুটে পড়ে গোবর ঘাসে এমন দিন সবার আছে। ভুল আমি করেছি, পায়েলের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে গিয়ে আমি তোমার অনেক ক্ষতি করেছি বাবা, এর শাস্তি আমি নেব। আমি আত্মহত্যা করব, আমি পাপের প্রায়শ্চিত্ত করব, নিজের গালে নিজে চড় মারবো। ওই রকম কলঙ্কিনী মেয়ের জন্ম যেন কোনো মা বাবা না দেন। আগে যদি জানতাম এমনি করে ও আমার মুখ থেকে পড়াবে, তাহলে ওকে আমি আতুর করে গলা টিপে মেরে ফেলতাম। মাথায় কি হলো বিজয়? কানাই বাবু কথা বলছেন না কেন? আঘাত সহ্য করতে না পেরে উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমারই কোলে। অতএব শ্মশানের শেষকৃত্য তো আমাকেই সম্পন্ন করতে হবে। শ্মশানের শেষকৃত্য সম্পন্ন করে আমি প্রশ্ন করব, 21 শতাব্দীর সমস্ত মেয়েদের, তোমরা তো মা চণ্ডী দুর্গা মায়ের জাত, তোমাদের অসীম ক্ষমতা কবে বুকে নেই কেন এতটুকু মমতা? স্বামীর ঘর গড়ো তোমরা, কেন ভাঙলে আমার ঘর? এই মাটিতে জন্ম নিয়েও তোমরা এত স্বার্থপর। ভগিনী নিবেদিতা, মাদার টেরিজা, সারদা মা, তোমাদের লজ্জা। মেয়ের জন্য বাবার ঘোরো আজ মৃত্যু সজ্জা। নিজের ভুল বুঝে তোমরা সকলের মা হও, মমতাময়ী মা তোমরা তো পাষাণী নও। জন্ম নিয়েছো মায়ের কোলে, জন্ম দেবেও তোমরা। মিষ্টি গলায় ডাকবে হেঁটে খোকা, আর আমরাও ডাকবো মা। তবেই তো সার্থক হবে মহান কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ভাইয়ের আমার এই দেশে জন্ম গেল
আমার জন্মভূমি তোমায় যেন সম্মান দেখাতো আমি কিছুতেই ক্ষমা করবো না। আমি সোনার ভারতে সোনার বাংলায় সোনার মা আমি সোনাকে খুঁজছি। সোনা সোনা যে সোনা আমার খুব কেড়ে নিয়েছে কেড়ে নিস না। আমার বিশ্বাস তোকে একদিন আমি খুঁজে পাবোই পাবো। তার জন্য বাংলার এই রাত তো ঘরে রাত তো ছোট কিছু ছুটতে ছুটতে এদিকেই আসছে না। আমি একটু গা ঢাকা দিই আমি একটু গা ঢাকা দিই। আমি পালিয়ে এসেছি ছুটতে ছুটতে আমি অনেক দূর পালিয়ে এসেছি। পুলিশের গাড়িটা আমাদের গাড়ি রেখা ভালো করছিল বলে গাড়ি থেকে নেমে ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে দিয়ে এই নির্জন জায়গায় চলে এসেছি। বাড়ির লোক কিন্তু আমাকে খুঁজে পাবে না কিন্তু কিন্তু বিশাল গাড়ি করে পালিয়ে এসেছি। সেই নামি দামি মানুষ সুন্দর মুখাজ কোন কোথায় দেখি দেখি তো ফোন করে দেখি। হ্যালো হ্যালো সুন্দর সুন্দর তুমি কোথায়? হ্যাঁ আরে না 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 আমাকে নিয়ে তুমি কোনো টেনশন করো না। বিয়ে ভেঙে যখন পালিয়ে এসেছি তখন তোমার হাতে হাত মিলিয়ে আমি প্লেন লাইনের ভবিষ্যৎ গড়াই করবো। দেখি কি মতো দেখতে রক্ত গঙ্গা বইয়ে দেবো। আমি ভারতের মা আমি বাংলার মা সব থেকে বড় পরিচয় আমি সোনার মা। কোথায় আমি যাবো? কোথায় যাবি তুই? যেখানেই যাবি পায়ের তলায় থাকবে বসুন্ধরা থাকবে খোলা আকাশ। তুই একটা ফার্স্ট ক্লাস থাকবি যে কোনো সময় বুদ্ধি দোষতি সবকিছু হারাবে। কেন বাংলা মার অকাল কুসন্ড সন্তান তোর ভয়ে ঘর চালানো পর ধরনে ঘর থেকে তুই পরটা আপন করতে যাচ্ছিস। তোর সন্তান না তোর শয়তান। এই ব্রহ্মকে জগতে জন্মেছে এরা সুখ কিনতে গিয়ে অসুখে পড়ে। এরা শান্তিকে না চিনে অশান্তিকে আপন বলে ভাবে। Morning, I am mother of Bengal. But you liar, you are cheater. Your future is not your character left. আমি মা হয়ে বলছি, if you want happy life, please come back, my sweet girl. Please come back. It is my request. সব কিছু ভুলে যা সোনা, বাবা মাকে জানিস না। তাদের চেয়ে বড় এই পৃথিবীতে আছে কেউ হয় না। কাঁদবে বাবা হাসবে তুই তাই কখনো হয়। একটা কথা মনে রাখিস মা, যথা ধর্ম তথা জয়। চোখের নেশায় মনের ভুলে পড়ছিস তুই পাপের ভাবে। জীবনে এমন কাজ সে যে সারা জীবনে কাঁদে, সে যে সারা জীবনে কাঁদে, সে যে সারা জীবনে কাঁদে। সোনা আমি মরছি আমার যা আর দেরি করা যাবে না। দেখি দেখি সুন্দর কোথায় গেল দেখি। হ্যালো হ্যালো সুন্দর তুমি কোথায়? এই তো আমি এখানে। অসুন্দর আমি অসুন্দর তাই তো তোমার পেছনে ছুটছি পাহাড়ে নেবে। আমি তোমার নাম জানি, তোমার বাবার নাম জানি, আর তুমি বিয়ে হয়ে কেন বিয়ের রাতে পালিয়ে যাচ্ছ আমি সেটাও জানি। প্রথমে তোমার গা থেকে সমস্ত গয়নাগুলো আমি খুলে দেব, তারপর রাতের অন্ধকার জানোয়ার যখন বললি তখন জানোয়ারের আসল খিদেটা বেটা। তোমরা দলাদলি তোলা কি করতো? ও বুঝতে পারলাম তোমরা কুর্তি করতো। চলো 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 দলে দলে কুর্তি করো, দলে দলে কুর্তি করো। দেখি কে যেতে। আমি তোমাকে বাঁচাবো কেন? ওই লোকটা তোমায় নিতে পেলে কুর্তি করতে। এবার তুমি হলো বলুন তো চলো দুদম দুদম চলে না। এই তুই এখানে যাবি? তোমরা কুস্তি খেললে আমি জিতবো। এই শিগগিরই চলে যাবো সেখান থেকে। সত্যি কথা বললেই তো তাই না? সত্যি কথা বললেই তো
তোমরা লীলা তোমায় নিয়ে দিল বলে উঠবে দিল লীলা দিল বলে উঠতে পারি আমার সঙ্গে লিখিয়ে দেয় তোর ওপরে উঠে এমন দেব না খবরদার আমাকে পারলি বলবি না তাহলে তো এমন জায়গায় লাঠি মারবো না জীবনে কখনো বাবা উঠে পারবি না আমার তাও লাগবে না আমি একাই ঢোকে পাখি বলে আমাকে তুই ফালতু মনে করবি তাই না তোর বরং তোমাকে মেয়েদের ধর্মের প্রতি চাকরি থেকে নামিয়ে দেওয়ার জন্য তোদের ঘোরানোর প্রতি আবার অন্যায় করলে তোদের বদা আমি বুঝিয়ে দেবো কি করবি হ্যাঁ? তুই কি করবি? কোনো ছল কাটতে পারেনি কোনো আইন না কাটতে দিতে পারেনি আমি চাকরি দেবো থানা এমন জায়গা করতে দেবো না থানা পুরুষ না মহিলা বাবা দিতে লজ্জা পাবি তাহলে আমার খবর জানো না আমাদেরকে একবার কবিতা বলে দিচ্ছি তাহলে তোকে এমন পেদাল পেদাবো লজ্জায় তুই কাউকে মুখ চাপাতে পারবি না আচ্ছা তুই কে বলতো এই এলাকায় তো তোকে আগে কখনো দেখিনি তখনও দেখিনি এবার থেকে দেখবি এখানে আমার দাদাগিরি চলবে না চলবে না চলবে না আমি দিদি নাম্বার ওয়ান হয়ে দিদিগিরি পালিয়ে যাবো তুমি কাদের সদস্য ধন্যবাদ তোদের এই ক্ষমার থেকে বাদ দিয়ে দেবো মেলে পালাবো ফালতু ছিলি তো টাকা দিদির মনে হচ্ছে গোয়াল চালা গলু তা কোনে দিদি রাত্রে মিলিয়ে তো দিল মা বল পাতে যায়নি নাকি অন্য কোথাও প্রাণ খুঁজে বসে আছে মানে তোর কপালে আছে দুঃখ আছে তুই তেমন ঠকিয়েছিস তোকে ধরতে হবে আচ্ছা তুই কি সত্যি পাবি কি বলে আমি পাগল আর আমি ঘুরতে যাই আমি নিতে বলে দেনি নিয়ে তুমি কি তখন ধনকালে ধপ কাট করতে জানি আমার তোর মতো ঘট চলে যাবে তোর বলি করতে হলো বেতাল বাড়িটাও মারতে জানি তাই পাগল ভিত্তে দেখাও না ভিত্তে ভিত্তে দেখাবার আগে কমসে কম গয়নাগুলো তো ছেড়ে নি গয়নাগুলো আমায় দে সুন্দরের নাম আমার সামনে উচ্চারণ করবি না কারণ আমি অসুন্দর আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি তাই বলছি গয়নাগুলো আমায় দে গয়নাগুলো আমায় দে কি তুই আমায় গয়নাগুলো দিবি না তাহলে তো হয়ে যাবে কোনো গরিব কৃষ্ণ তোকে বাড়িতে আসবে না রে তাই বলছি গয়নাগুলো আমায় দে গয়নাগুলো আমায় দে চমৎকার অপূর্ব নাইস এক্সেলেন্ট অপূর্ব বাবা কি সুন্দর হাতের বাল সব সব এই পার্টিটা কাজে দেখে চলেছে আর আমি পেয়ে গেলাম ভরি ভরি সোনার গহনা আমি যে উদ্দেশ্য নিয়ে বিয়ে ভেঙে বাড়ি এসেছি আমার সেই উদ্দেশ্য সফল হলে আমি সারা গায়ে গয়নায় ভরিয়ে ফেলতে পারবো চুম্বা সোনা দুটো হাম্পি দে না একটা কথা মনে রাখিস আমি অসুন্দর করুণা নই আমফান নই আমি বুলবুল আমি তোর থেকেও পাওয়ারফুল আবার
আবার সেদিন দেখা হবে তোকে বুকে চড়ি নিয়ে আমি বলবো খুল্লম খুল্লম প্যার করেंगे हम दोनों इस दुनिया में नहीं डरेंगे हम दोनों खुल्लम खुल्लम प्यार करेंगे हम दोनों इस दुनिया में नहीं डरेंगे हम दोनों अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया अरे दीवानो मुझे पहचानो कहाँ से আয়া এবার তোর এলাম চোরের উপর পাটপাড়ি করতে গয়নাগুলো আমার দে নইলে সব সব গয়নাগুলো আমি দিচ্ছি শুধু শুধু জানে বাঁচিয়ে দাও ভাই শুধু জানে বাঁচিয়ে দাও এই নাও এই নাও এই নাও সমস্ত গয়না এই নাও এই নাও আজ আমদানিটা বেশ ভালোই হলো মনে আছে আমি কোনো পাগল ছাগল মানুষ নই আজ থেকে এই এলাকার আমার বাস আমার লেজে কাঠি দিলে বইতে দেব না শ্বাস প্রশ্বাস ও মাই গড কোথায় রাত বুড়া যায় তো क्या होता है কোথায় রাত বুড়া চাহি তো क्या होता है ওই होता है জঙ্গল জুড়ে খোদা তুমি চলি পয়লা শোন আমার দেখো ভালো দেখো কেমন এমনি ভালো দেখা যায় সুখে দিতো ভালো দেখো সবই আজ তুমি আমার দেখো ওই পাখিটা কাঁধা থেকে গয়নাগুলো নিয়ে চলে গেল আমি তখন পেলাম না আর গয়নাগুলো পেলাম না তাই তোকে আমি বেঁচে দেবো তোমাকে বানাবে মাধ্যমে একটা বিয়ে রাখতে আমি তোমাকে তোমার বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি পায়েল এক সুন্দর মুখার্জি আপনি তুমি কোন দিকে যাবে নাকি গুন্ডানগর থেকে শুরু করে যে সুন্দরকে সাধু সঙ্গ করতে হয় ছি ছি শিবা রাতে অন্ধকার তুমি একটা মেয়েকে একা পেয়ে তার শিলবাহিনী করার চেষ্টা করছো আপনি আমার কাজ অমানুষকে মানুষ করা অজাগর সমাজ থেকে রোগ মুক্ত করা নতুন সূর্যের মতো নতুন করে সমাজ করা আমাকে বার্তাই হবে ক্ষুদিরাম প্রফুল্ল জাগে বিনয় বদল দিনের চেয়ে মাটিতে জন্মেছে আমি সেই মাটিতে জন্মেছি এই সমাজ থেকে বার্তাকে দিয়ে আমি সমাজের সঙ্গে লড়াই করেছি লড়াই করতে গিয়ে আমার একটা হাত একটা পা বন্ধ হয়ে যায় তবু আমি থেমে নেই তাই যে কেন তো তোমার উত্তর জন্য হাত বাড়িয়েছিল তার হাত দুটো আমি তোমার সামনে কেটে দেবো খুন করে দাও তোমার হাতে পিস্তল দুষ্টের দমন করার জন্য আমি কেন ব্যবহার করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র নজরুল ইসলাম কলমের কালিতে শিক্ষা দিয়ে গেছে আর আমি মানুষকে শিক্ষা দিতে পিস্তলটা ব্যবহার করি ওয়ান টু থ্রি বলার সঙ্গে সঙ্গে এখান থেকে চলে না গেলে সত্যি সত্যি কিন্তু আমি তোকে গুলি করে মারবো ওয়ান না চলো পায়েল চলো আর এখানে নয়
আচ্ছা ভাই, এর মধ্যে কি করবে একবার ভেবে দেখেছো? আমি ফিল্ম লাইনের সুপার পজিশন সুপার পেয়েছি কাটবে হেল্প করে বলছো ভাই, এটা হলো আমার ডিউটি। আমি হলো এরেঞ্জার। তোমাকে তো অনেকে সঠিক লাইন ধরে দেবো, আর সেটাই হলো আমার কাজ। শুধু আমি সুন্দর নয় ব্যবহারে সুন্দর কিন্তু মায়ের আমি যে বিকলাঙ্গ হয়ে গেছি। তুমি ভালো কাজ করতে গিয়ে বিকলাঙ্গ করেছো তাই তো তুমি আমার থেকে আরো সুন্দর তাই তোমায় আমি ওই পর্যন্ত থাক। আগে আমার যত রকমের সমস্যা আছে সব আমি কাজে লাগাই, তারপর শুধু বলিউড গেল পায়েল, বলিউডে আমি লোকে স্ট্যান্ড করবো, স্ট্যান্ড। আমার জীবনে খুশি জবান হয়েছে, এক কথাই হলো তোমার ফিগারটা হলো নাইস। তাই আমি যখন বাসা আছি পায়েল, সুন্দর বাবা যদি আমার ঘর করে আচ্ছা পায়েল, আমি তোমার একটা কথা বলবো, তুমি তোমার বাবার চিন্তা করো না, তুমি তোমার ক্যারিয়ারটা নিয়ে চিন্তা করো পায়েল। আর তোমার বাবা তোমার সঙ্গে লড়তে অপমানে এই পৃথিবীর মায়া ত্যাগ করে না স্বর্গ যাত্রা করেছে। তুমি এরকম করছো তুমি কেন এরকম করছো? পায়েল! পায়েল! এই পায়েল! তুমি কেন এরকম করছো? তুমি কেন এরকম করছো? এই পায়েল! এ তো অজ্ঞান হয়ে গেছে। এবার হবে সুন্দর মুখার্জি, এটা তো তোমার হাতের মুঠো। ভাই তুমি নিজের হাতে সাজিয়ে দেবে, তখন তুমি খেয়েও, এখন ছোটবেলা থেকে আমাদের বন্ধু ছিলাম, কলেজ লাইফে অনেক কারণে অনেক সময় অনেক ভাবে আমাকে কিছু ছোট বড় কথা বলেছি, তাতে আমি কিচ্ছু মনে করি, নিজে কিচ্ছু মনে করিনি। কিন্তু ভাইকে আমি মনে করে চেয়েছিলাম, সেখানে তুই বাধা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিস। তুই হেরে গেছিস, আর আমি জিতে গেছি, জিতে গেছি। এই পায়েল শুধু শুধু আমি হেরে গেছি, সত্যি আমি হেরে গেছি। আমার জীবনে শান্তি বলে কোনো কিছু নেই, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আমি বাড়ির বাইরে বেরোতে পারছি না, যে আমাকে দেখছে মুক্তি পেতে হাসছে, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না বাড়ির মধ্যে কিভাবে আমাকে আবদ্ধ হয়ে থাকতে হবে, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। দাদা সঞ্জু, কি রে ভাই, খাওয়া খাওয়া হাতিয়ে নিয়ে তুই এখানে কেন রে ভাই? তোমাকে খাওয়াবো বলে কেন? শুনলাম তুমি নাকি দুদিন ধরে কিচ্ছু খাচ্ছ না। না দাদা না, তুমি এই খাওয়াটা খেয়ে না ভাই, আমি খাবো না, যে খাবার আমার গলা দিয়ে নামে না, সেই খাবার আমি মুখে কি করে তুলি বল? তুমি কি করে ভাবলে দাদা তুমি না খেলে আমি খাবো? তুমি বিশ্বাস করো, 7 জন্মের তপস্যার ফলে আমি তোমার মতো দাদা পেয়েছি। তোমার দুঃখে আমি হচ্ছি দুঃখী। আমিও কি কিছু কম নাকি রে ভাই? আমিও কি কিছু কম নাকি? ওরে ভাই, আমরা দুজনে এক মায়ের পেটে জন্ম না নিলেও তোর পায়ের একটা নখ উঠে গেলে আমার বুকটা যে ফেটে যায় রে। তুই যে আমার লক্ষণ ভাই রে, লক্ষণ ভাই, লক্ষণ। আমার সে রামচন্দ্রের মতো দাদা না খেয়ে বসে থাকবে আর আমি কি করে খাই বলো? না দাদা তুমি এই খাওয়াটা খেয়ে নাও। আমার ঘরে মাথায় অসহ্য যন্ত্রণা, মনে হচ্ছে আমি পাগল হয়ে গেলাম। না তোমার কিছু হবে না, তুমি খাওয়াটা খেলেও দেখবে তোমার শরীর মন সব ঠিক হয়ে গেছে। আরে ভাই, আমি খাবো না, বাবা আমাকে অনেক করে অনুরোধ করেছিলেন, আমি খাইনি। না এদের কোনো অনুরোধ নয়, খাওয়াটা তোমাকে খেতেই হবে। আর
আর তুমি যদি না খাও তাহলে তোমার ভাই সঞ্জু সঞ্জু আর কোনোদিন এ বাড়িতে খাবে না। এ আমার মাথা দিবি না। আরে ভাই, তুই আমাকে এত ভালোবাসিস ভাই, দাদা তুই আমাকে খাওয়ানোর জন্য তোর মাথা টিপে দিলি, এবার কি না খেয়ে থাকা যায়? না না বলতে না, দেবো না। বসো, একটা চুপটি করে বসো, চুপটি করে বসো, বসো 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 বসো। তুমি কি ছেলেবেলার দিনগুলোর কথা খুব ভুলে গেছে তাই না দাদা? তোমার মনে পড়ে সেই ছোট্টবেলায় আমি যখন স্কুল থেকে ফিরে না খেয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তাম, আর তুমি টিউশন থেকে ফিরে চুপি চুপি রান্না করে গিয়ে নিজের হাতে খাবার বেড়ে নিজের হাতে মেয়েকে তুমি আমাকে খাইয়ে দিতে। আমি কিন্তু সেই দিনগুলোর কথা এখনো ভুলিনি, তাই আজ আমি নিজের হাতে তোমাকে খাই দেবো। না না, হাত করে হাত করে হাত করে আমি তুমি খাবো, তারপর আমি সব তোমাকে আমি খাবো, আর তুমি ভাই একসাথে খাবো না। মা, এ তুমি কি করলে মা? এ তুমি কি করলে? তুমি আমার খাবারটা লাঠি মেরে ফেলে দিল। মা তো রাস্তার কুকুরের খাবার মানুষ এভাবে লাঠি মেরে ফেলে দেয় না মা। তুমি আমার মা হয়ে আমার খাবারটা লাঠি মেরে ফেলে দিলে। ওই খাবারটাই আমি খাবো রে। আজকে থেকে এই সমস্ত খাওয়ার অনুরোধ আর আমি তোমাকে করবো না। ওরে আরে ভাই না, পুজো অমঙ্গল হবি রে ভাই। তুই তো তোর মাথায় হাত দিয়ে তিনটি করে বলেছিস তোর যে ক্ষতি হয়ে যাবে রে ভাই। তোর ক্ষতি নিয়ে আমি কিছুতেই কেটে দিতে পারবো না রে ভাই। আমি কিছুতেই কেটে দিতে পারবো না। আমি পারবো না। তুই নাটক বাজি শুরু করেছিস? মাগো, মাগো রাস্তাঘাটে অনেক বাচ্চা কুকুর দেখেছি। তার মা কুকুরটা কি করে জানো? তার মা কুকুরটা মুখে করে খাবার নিয়ে সেই বাচ্চা কুকুরটার মুখে তুলে দেয়। আজ আমার ভাই আমার জন্য খাবার আনলো, তুমি আমার মা হয়ে সেই খাবারটা লাথি মেরে ফেলে দিলে। মাগো রাস্তাঘাটে কুকুরের মনে যে দয়া মায়া মমতা আছে, তোমার মনে কি তাও নেই মা? তুই তো রাস্তায় কুকুরের চেয়ে হলো। মা, মা তুমি এর মধ্যে আমাকে এখন অপমান করতে পারো না। মান সম্মান ভক্তি তোর কাছ থেকে শিখতে হবে আমার। শোন বিজয়, তুই বিয়ে করতে গিয়ে এই বংশের মান সম্মান সব ডুবেছিস। বিয়ে রাতে করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, তাই আমি চাই না তুই এই বাড়িতে থাকিস। সঞ্জুর বাবার অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে, তাই এই বাড়িটা এখন আমার। তুই যদি সসম্মানে এই বাড়ি ছেড়ে চলে না যাস, তোকে আমি জুতো পেটা করে তাড়াবো। অনেক দিন আগে, অনেক দিন আগে এ বাড়ি ছেড়ে আমি চলে যেতে পারতাম। কেন যেতে পারিনি জানো? কেন যেতে পারিনি জানো? আমার পরম শ্রদ্ধার মানুষ আমার বাবা আমার এই লক্ষণ ভাই, এরা যে আমাকে খুব ভালোবাসে গো মা। তাই এদের ভালোবাসাকে উপেক্ষা করে আমি যে এ বাড়ি ছেড়ে কোনোদিন যেতে পারবো না গো মা। তবে এ বাড়িতে থাকলেও তোমাকে একটা কথা দিচ্ছি মা, এ বাড়ির অন্ন আমি কোনোদিন মুখে তুলবো না গো মা। কোনোদিন মুখে তুলবো না, তুলবো না, তুলবো না। আরে ভাই খাবো না, খাবো না, খাবো না। ওরে ভাই একটা কথা জেনে রাখিস, পৃথিবীতে যার নিজের মা নেই তার কেউ নেই রে ভাই। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। চারিদিকে চারিদিকে শুধু জ্বালা যন্ত্রণা হাহাকার। তাই হাজার যন্ত্রণাকে বুকের মধ্যে চেপে রেখে আমি বাইরে শুধু হাসি রে ভাই, বাইরে শুধু হাসি। হাসতে গিয়ে হাসি জ্ঞানী, হাসতে গিয়ে কাঁদি। ভালোবাসার আদালতে হইলাম আমি ভাবি। কাঁদতে গিয়ে হাসি জ্ঞানী, হাসতে গিয়ে কাঁদি। ভালোবাসার আদালতে হইলাম আমি ভাবি। সংসারের যে সারলাম রে চোখে বুঝেছি মনের কথা কানে বলিয়া এমন করে ছিল ও তোদার পাওনি তো পাওনা ভোলাব এত বড় আকাশ জীবনকে ছোট পিরিতি ফুল দেখে ঝরবে যে ফটো। এত বড় আকাশ জীবনকে ছোট পিরিতি ফুল দেখে ঝরবে যে ফটো।
জানি না তোকে যে আমার আমি যে খাই না। কি হয়ে গেল ঘরে এমন করি ছিল উদাস বাউনি তো বাউলা আপন বিদায় হয়েছে, এবারে আমি আমার গান প্র্যাকটিস করি। এই ঘর থেকে বেড়া উত্তর দিতে তুমি বন্ধ করো। নোটিশটা আমি প্র্যাকটিস করতে দাও। কাজের সঙ্গে আমার প্রবলেম আছে। আমি তোমার স্বামী, আমার অবজেকশন। এই বলছে ক্লাবে এই ধরনের রচনার প্রচার করে ডান্স প্রোগ্রাম তুমি করবে না। বসটা সম্পূর্ণ মনের উপর নির্ভর করে। তুমি আমাকে সেকেন্ড মিনিট করেছো। আমি তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তোমার বয়স, তোমার উচিত, তোমার চিন্তা ভাবনা সঙ্গে আমাকে মারতে যেও না প্রভু। এই বাড়িতে যা বলেছো বলেছো, সকলের সামনে যেন আমার নাম ধরে তুমি ডেকো না। আমাদের কালচারে সব চলে না। ভাল লাগে না। যুগের সাথে সাথে তোমার এই কালচারটা পাল্টাও প্রভাকর। শোনো প্রতিভা, কাকের পিছনে যতই বই পুচ্ছ লাগাও, কাক কাকই থাকে, কখনো সে ময়ূর হয়ে যায় না। তেমনি অশিক্ষিতা মহিলা হয়ে যতই তুমি আগ্রাতে পোশাক পরে মডার্ন কালচারে মেপসা হওয়ার চেষ্টা করো, এইসব ভদ্রলোকেরা তোমার গায়ে থুতু দেবে প্রতিভা। ভাল লাগে না। শোনো, বহুবার তোমায় বলেছি আমার প্রতিমা না বলে প্রীতি বলে ডাকবে। বাবা 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 বলতে নামটাও পর্যন্ত মুছে দিতে চাও। হ্যাঁ, তাই নয়। প্রয়োজনে এই ফ্যামিলির সবাইকে ভুলে যেতে চাই। প্রতিভা, বাহ, চমৎকার বা চমৎকার। তুমি বাবা দ্বিতীয় মুখের স্ত্রী, দাদা বিজয় তোমার সৎ ছেলে, কিন্তু আমি তো তোমার গর্ভের সন্তান। আমাকেও তুমি ভুলে থাকতে পারবে মা? ভাল লাগে না। ওই বিজয় না, বিজয় নাম আমার সামনে উচ্চারণ করবি না। আমি বুঝতে পারছি না মা, দাদা তোমার এত চক্ষুশূল কেন? কেন চক্ষুশূল হবে না? সহ্য করি, কেন চক্ষুশূল হবে না? বিজয় তো নিজের সন্তান নয়, বিজয় ওর সৎ ছেলে। তুমি তো কোনো সময় বিজয় দোষ দেখতে পাও না। তোমার ওই চোখ দুটো কি গেছে? প্রতিভা, কানের মধ্যে কালো হয়ে গেছো, তাই ওর ভুল ত্রুটি কিছুই শুনতে পাও না। ভাল লাগে না। প্রতিভা, সত্যিই যদি আমি কানে কম শুনতাম, তাহলে তুমি বিজয়কে যেভাবে কটু কথা বলো, সেটা আমাকে সইতে হতো না। মানে বারবার বারবার তুমি দাদাকে কিভাবে অপমান করো, বাবা যদি অন্ধ হতেন তাহলে দু চোখে আর দেখতে হতো না। তাহলে কি বলতে চাও? আমি বিজয়কে ভালো চোখে দেখি না। দেখো না, দেখো না, দেখো না। যদি দেখতে বিজয় বিশ্ব জয় করতে পারতো, একটা বাড়ির পোষা কুকুর যেটুকু ভালোবাসা যত্ন পায়, আমার বিজয় সেটুকু পায় না। ভাল লাগে না। আমি যদি এতই খারাপ, আজ থেকে তোমাদের পিন্ডি হাতে পারবো না। কি বললে প্রতিভা? পিন্ডি? ঠিক বলেছো প্রতিভা, ঠিক বলেছো। মানুষ মারা গেলে তার উদ্দেশ্যে পিণ্ড দেয়, তুমি তো আমাদের জীবিত অবস্থায় পিণ্ড দিচ্ছ। তবে কি জানো, তোমার মধ্যে যদি একটু মমত্ববোধ থাকতো, পিণ্ড তোমার ভক্তি বলে মানুষকে দেয়, তুমি আমাদের সেইভাবে দিতে। ভাল লাগে না। এত কিছু করেও তোমাদের মন পেলাম না। মাগো,
মানুষ খুব সস্তা দামে বাজার থেকে জিনিসপত্র কিনতে পাওয়া যায় মা। আর ওই টাকা দিয়ে এ বাজারে মানুষও কিনতে পাওয়া যায়, কিন্তু কোটি কোটি টাকার বিনিময়ে সেই মানুষের মন কিনতে পাওয়া যায় না মা। তবে সততা, মানবিকতা, কর্তব্য, আদর্শের বিনিময়ে সেই মানুষের মনকে অতি সহজে জয় করা যায় না। কিন্তু এগুলোকে মেনটেন করা বড় কঠিন, কারণ সততাকে খুন করে, হিংসা মানবিকতাকে শেষ করে দেয়। তাই তো কর্তব্য ভরে আদর্শকে বাড়ি খেলে মানুষ আর সহজেই অমানুষ হয়ে যায়। ভাল লাগে না পেটের ছেলে হয়ে তুই আমার অপমান করছিস সঞ্জু। মাকে পদ্ম ফুল ফুটে জানে, কিন্তু তোমার গল্পে যে পদ্ম ফুলের মতো একজন সন্তান জন্মাবে সেটা আমি কোনোদিন ভাবিনি প্রতিভা। আমিও না, ওকে আমার মতো হয়ে জ্বলতে হবে। রাখাই সুতো বেশি গুটাতে যেও না প্রতিভা, তারা দেখবে সুতো কেটে ঘুড়িটা আকাশে হুস করে উড়ে যাচ্ছে। শুধু তোমার জন্য এই সঞ্জু বেমারা হয়ে যায়। মা যদি স্নেহ ভালোবাসা দিয়ে মমতাময়ী মা হয়ে সন্তানের মনে পরিপূর্ণতা আনে, তাহলে সেই সন্তানই কখনো মায়ের আঁচল ছাড়া হয় না। এই তো আমার মুরগি মা এসে গেছে। খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার সঞ্জুর বিয়ে দিয়ে সঞ্জুকে সংসারী করতে চাই। মাগো, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে গর্ভে ধারণ করেছিলেন মাতা চন্দ্রমণি। সেই চন্দ্রমণি আমার, আর তুমিও মা। শুধু ভাবছি এই দুই মায়ের মধ্যে কতখানি তফাৎ। সঞ্জু, ভাল লাগে না। মা মায়ের মতো ছিলেন বলে ভগবতী দেবীর গর্ভে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। এরকম হাফচিত পরে বগলকাটাকে নিয়ে পড়ে যেমন নির্লজ্জের মতো সন্তানের দাবি করে, সন্তানের কাছে সেই মায়ের জন্য কোনো ছোট্ট ভালোবাসার জায়গা থাকে না। সেই মায়ের জায়গা হয় ওই পচা নর্তমায়। এই তুমি কথা করে বলছেন কেন? আজ আমরা বলছি দুদিন পরে সঞ্জুর বউ হয়েছে, তুমিও বলবে। ওদের সঙ্গে আমার বিয়ে দেওয়ার আগে আমি দাদার বিয়ের ব্যবস্থা করতে হবে বাবা। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো। সেটি মা, তোমাকে নিয়ে যে আমার কত স্বপ্ন, খুব তাড়াতাড়ি সঞ্জুর বউ করে তোমায় ঘরে আনবো। দিদি, এবারের বড় ছেলে বিজয়ের জন্য তোমরা কিছু ভাববে না? বিজয়ের কথা ভাবলে বড়লোক ঘরের মেয়ে বুলটিকে কি করে ঘরে আসবে রতন? কিন্তু জামাইবাবু, এরপর বিজয়কে বাঁচানো মুশকিল হয়ে যাবে। ওর মতো এত ভালো ছেলে মাতাল হয়ে ওই রাস্তায় রাস্তায় ঘুরছে। তাতে কি ক্ষতি হবে বাবা? তবু তো আমার মেয়ে, আমার মা মুখে দেখা ভরপুর ফ্রিজ, টিভি, আলমারি, ওয়াশিং মেশিন এগুলো ঘরে ঢোকাতে পারবে। ভাল লাগে না বলে ঢুকবে না কেন? সঞ্জুকে তো আমি কম কষ্ট করে মানুষ করিনি। তুমি তোমার ছেলে সঞ্জুকে মানুষ করেছো, তুমি তো বাছুর বড় করে গরু তৈরি করনি। মানে গরুর হাটে গরু বিক্রি হয়, তুমি তো তোমার ছেলেকে ওই গরুর হাটে গরুর মতো বেচে দিতে চাইছো। তা ধরে কথা বলে বলছি। ধন্যবাদ, ধন্যবাদ ওগো কলি যুগের মা। চমৎকার, চমৎকার করে যুগের মায়ের স্নেহ, ভালোবাসা, মমতা আর হাততালি দিয়ে প্রশংসা জানায় এই বিবেকের কথায় খেলার মাকে। এই ঘটনার পর এই মুহূর্তে এই মানে বউ হয়ে আসা আমার পক্ষে অসম্ভব। তোমরা বিজয় জন্য আমাকে কল করে দিচ্ছ। গর্ভে ধারণ করলেই কখনো মা হওয়া যায় না। কৃষ্ণকে গর্ভে ধারণ করেছিলেন দেবকী, কিন্তু মা যশোদা কৃষ্ণ জননী হয়ে খ্যাত হয়েছিলেন দেবী। ভাল লাগে না। এই তুই আমার দিদি বলবি না তো? কেন বলবো না? আমার দিদি বিজয় জন্ম দিতে গিয়ে মারা যায়, জামাইবাবু আবার তোমায় বিয়ে করেন, তাই তো সেই দিদির জায়গায় তোমায় আমি বসিয়েছি গো। ভাল লাগে না। ওই পানিটা ফের করে দিতে বলেছে। এই তোকে ঢাকাটা দিয়ে বের করে সামনে দরজাটাকে বন্ধ করে দাও। তাহলে আমি ঢুকে পড়েছি। এই তোমরা আমার সোনাকে দেখেছো? আমার সোনাকে, আমি সোনার মাগো।
এই বাড়ি থেকে তোমার সোনাকে খুঁজতে এসেছো? না না না, আমি এসেছি রক্তের সন্ধান দিতে। রক্তের সন্ধান? ওই ছেলেটা রক্ত নয়, চারিদিকে জ্বালা যন্ত্রণা পাগল প্রায়। বিজয় খুব ভালো ছেলে, যখনই রাস্তাঘাটে দেখা হয় আমাকে মা বলে ডাকে, পায়ে হাতে প্রণাম করতে চায়। কেমন তুই কেমনি অভিনয় চল না চ, তোকে যখন মা বলে ডাকে পায়ে হাতে প্রণাম করে ওকে বুকে জড়িয়ে নিয়ে বুকে চালাম বেটাকে। অনেকটা জড়িয়ে দেয়। যখনই আমি শোনার জন্য কষ্ট পাই তখনই তো আমি বিজয়কে খুঁজি। যাও ওকে ঘরে এসো, তাহলে ওই ছেলেটা মরে যাবে। ও বললে আমার কিচ্ছু না এতে না। ও মরলে অনেকে ক্ষতি হয়ে যাবে, অনেকে ক্ষতি হয়ে যাবে। ও মরলে বাবা খাবে, ওর ভাই কাঁদবে, পাড়ার লোকে কাঁদবে, গ্রামের লোকে কাঁদবে, গোটা সমাজ কাঁদবে। আর আমি হাউ করে কাঁদবো গো। সমগ্র মা জাতির লজ্জা দূর হবে। জন্ম দিলে মা যদি হয় সারদা, মাকে মা নয়। এই পোশাকে মা দেখলে ভীষণ ঘেন্না হয়। নগ্ন সমাজের পোস্টার হয়ে তোমার ছবি নোংরা জায়গায় থাকবে, আর সারদা মায়ের ছবি কিন্তু ওই ঠাকুর ঘরেই চলবে। ভালো যদি চাও গো মা, দাদার এটাকে সারা দাও। মা দেখতে সার্থক হবে, এর বেশি আর কি চাও? এসো তোমরা আমার সাথে দাদাকে ফিরিয়ে আনি। রাস্তায় পড়ে কাঁদছে সে তো আমি জানি। পাপিটার সাথে তাল মিলিয়ে চলছো কেন ভাই? এসো তোমরা আমার সাথে বিজয়ের কাছে যাই। मुझको भूल न जाना, मैंने वादा किया। जब तक रहेगी जब तक रहेगा तुझसे Life is nothing but a walking shadow, a poor pair that starts from the places of up on the stage and he's hard no more. It is tale told by an idiot full of sound and fury, and the thought and sickly flying নাথি বিজয়ের হাতে আজ মদের বোতল, যা বিজয় কোনোদিন ভাবেনি তাই আজ ঘটে গেল। বিজয় আজ মাতাল, বিজয় আজ মাতাল, বিজয় আজ মাতাল। কিসের চোখে মাতাল? শেষ করে দেবো এই শরীরটাকে, আর সুস্থ রাখবো না, শেষ করে দেবো, শেষ করে দেবো। সারা শরীরে ক্লান্তি নেমে আসছে, ঘুমে চোখ জড়িয়ে আসছে,
এই নদীর ধারে এই নদীর ধারে গাছের তলায় একটু ঘুমিয়ে পড়ি বিজয়, আমি এসেছি। আমাকে ভুলেছ কিনা? লজ্জায় অপমানে কি করছো দেখতে? फूलों से खुशबू जा सकती है दिल से क्या बचाएगा फूलों से खुशबू जा सकती है दिल से क्या बचाएगा जिसमें सजाने जुदा को पर हम कौन जुदा कर पाएगा जिसमें सजाने जुदा को पर हम कौन जुदा कर पाएगा धरती जब तक ये रहेगी अंदर जब तक ये रहेगा तुझसे प्यार करूंगा इतना আমি তোমার কান্না শুনতে চাই না। কেন সেদিন বিয়ের রাতে আমাকে ছেড়ে পালিয়ে গেলে কেন সেদিন আমাকে এইভাবে ছোট করলে আমি অনেকবার চেষ্টা করেছি বিয়ে বন্ধ করার, কিন্তু কেউ আমাকে বোঝার চেষ্টা করেনি। আমি মন থেকে চাই না তোমার। ওগো নারী তোমার চরিত্রের পূজারী হয়ে এসো তোমায় পূজা করি সত্যি ভাবতে অবাক লাগে তুমি সীতা সতী সাবিত্রীর দেশের মেয়ে ইতিহাসের পাতা থেকে সেই ঘটনাগুলো কোনোদিন মুছে ফেলা যাবে না মুছে ফেলা যাবে না পুরাণ রামায়ণ মহাভারতের কথা দ্রৌপদী সতী ছিলেন বলেই তার ভয়ঙ্কর দুঃসময়ে স্বয়ং শ্রীকৃষ্ণ বস্ত্র দান করেছিলেন তোমার মতো সতীকে বাঁচাতে কেউ আসবে না কেউ না কেউ না কেউ না কারণ তুমি তো পোস্টার হয়ে গেছে পোস্টার প্রগতিশীল যুগের মধ্যে চলতে গেলে আমার পথই সঠিক পথ। তুমি রবি, আমার প্রতি তোমার লোভ ছিল বলে তুমি আমাকে পেটে দিয়েছিলে। আমি বলবো তুমি রবি মানুষ, স্বার্থপর মানুষ। আমি মানুষ বলেই তো একজন ভালো মানুষ চেয়েছিলাম আমি হাসছি এই কারণেই যে মানুষ করেছিলাম ভুল আমি মানুষ করেছিলাম ভুল তুমি ছিলে শুধু রং করা পুতুল তোমার ঘর সাজাতে ভুলো বয়ে পড়লে যে তাই ভেঙে আমি দুঃখ পেয়ে খুশি খোদার জেনে আমি তুমি তোমার গান বন্ধ করো প্লিজ। তোমার এই গান শুনে আমি আমার জীবনটাকে 50 বছর পিছিয়ে নিয়ে যেতে চাই না। আমার ছবি তুমি তোমার মনের অ্যালবাম থেকে মুছে ফেলো। আমি তোমায় বাঁচিয়ে দিয়েছি বিজয়, কারণ আমার লক্ষ্য তুমি নাও। আমার লক্ষ্য আমার ক্যারিয়ার, ব্রাইট ফিউচার। তুমি আমায় ভুলে যাও বিজয়, ভুলে যাও। এই বুকের জ্বালা বুকে গোপন করে এই বুকের জ্বালা বুকে গোপন করে বদলাতে হবে নকল মালা পরে আমার সাজানো মোটের উপর পর্দা দিলে খুশি তুমি নিজে তোমাকে নয় পায়েল তোমাকে নয় লজ্জা অপমান ভোলার জন্য আমি মদ খাচ্ছি আমি আরো মদ খাবো মদ খেয়ে পিলে পিলে নিজেকে শেষ করে দেবো তাই দেখে তোমাদের মতো মেয়েদের প্রকাশ্য রাস্তায় দাঁড় করিয়ে অপমান করবে তখন যদি আমি মারাও যাই আমার আত্মার হাততালি দেবে না বরং হাত জোর করে বলবে ওগো নারী তোমরা তো মায়ের জাত তোমাদের দিকে তাকিয়ে আছে সারা সমাজ তোমরাই পারো সমাজ করতে তোমরাই পারো স্বামী ঘর করতে তোমরাই পারো যোগটা গৃহবধূ হবে ওই অশ্লীল পরিকল্পনা মন থেকে মুছে ভালো আমাদের মতো ছেলেরা না ভাতা হয়ে মদ খুঁজবে আমি আরো মদ খাবো আমি আরো মদ খাবো আরো আরো আরো
মাতালটা পেয়ে গেছে। তাই এই পথ রাস্তা দাঁড়ালে আমি গা ঢাকা দিব। কোথায় গেল হারামি বুড়িটা? এইদিকে তো এসেছিল, বলছে আমার। এই তো কোথায় পারবি? দাঁড়া, ধরে দাঁড়া। কি কইরা খালা? দশ মাসের বাচ্চা আমাগো পেটে। সবসময় উঠুর করে হচ্ছে। দাঁড়া হয়ে দাঁড়ালেই পেটে কাজ পড়ে। পুলিশ বাবু গো, বড় ভয় করছে। যদি পাস করি না বাচ্চাটা পাইয়া যায়। তুই আমার নতুন কথা কি? বাচ্চা হওয়ার সময় হলে বাচ্চাতে হবে। তবে একটা কথা বলি, এই অবস্থায় রাস্তাঘাটে বেরোনো উচিত নয়। একটা ঘটনা বলি শুনো। ছোটবেলায় দুর্গাপূজায় মামার বাড়িতে বেড়াতে গেছি। সেখানে ঠিক এইরকম এক গর্ভবতী মহিলা পূজা প্যান্ডেলে এসেছিল। যেই আরতির সময় হলো, সে গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করে ফেললো। আমার তো পেটে প্রসব ব্যথা উঠে না। এই ব্যথার কথা যখন বললে তখন একটা ঘটনা বলি শুনো। গতকাল ভর দুপুরে একটা ধাড়ি মুরগি তখন আমি ঢুকেছি, মুরগির ব্যথা উঠেছে, ডিম পেড়েছে। ঠিক তাই কিছু ঘরের করে দেখি মুরগি ডিম পেড়েছে। আমি মুরগির ডিম পাড়া দেখেছি, তারপরে গরুর বাচ্চা হওয়া দেখেছি, আমি কুকুরের বাচ্চা হতে দেখেছি, আমি থামবো কি বিড়ালের বাচ্চা হতে দেখেছি। তোমাকে কাছে কেন ব্যথা উঠেছে? ডিম পাড়া নেই। মানে মনের ব্যথা, পেটের ব্যথা, আমার এখন করে ব্যথা, মাথার ব্যথা, বুকের ব্যথা, টিপে দেবো। বুঝতে পেরেছি, গ্যাস অম্বলের ব্যথা। তার একটা ঘটনা বলি শুনো। ছোটবেলা গরমের ছুটিতে মাসির বাড়ি বিশাল একটি মায়ের মেলাতে বেড়াতে গেছি। হঠাৎ আমার পেটে পেন, মানে আমার পেটে ব্যথা উঠলো। না আমার তো আপনার মতো বাচ্চার ব্যথা উঠেনি, আমার তো পেটি নেই। আসলে গরমের মেলাতে প্রচুর তেলে ব্যথা খেয়ে গ্যাস অম্বল। আপনি এখান থেকে চলে যান, আমার পেটে কেমন খাইছে, পেটে কি গরম লাগছে? এই গরমের কথা যখন বললে তখন বলি শুনো, গরমকালে টক ডাল খাবে, পারলে পান্তা ভাত খাবে। নামটা যে বকাই, বক না করলে পেটে ভাতই হজম হয় না। এই পুলিশের চাকরির কথা যখন বললে তখন একটা কথা বলি শুনো। পুলিশের চাকরি আমার ঠাকুরদা করতো, ঠাকুরদার বাবা করতো, আমার বাবা করতো, বংশ পরম্পরা আমিও করছি। আমার কাছে খবর আছে, এক খচ্চর মেয়ে এখান থেকে মদ গাঁজা সাপ্লাই করি, তাই তাকে ধরবার জন্য আমি এখানে ডিউটি দিচ্ছি। আমি তো খেয়াল করিনি, বিধবা, তা বিধবার বলে বাচ্চা হলো কি করে? যদি ভোট হইয়া যাইতে পারি, ইন্টারভিউ দেবার আইগা যদি ক্যান্ডিডেট বাছাই কইরা চাকরি হইয়া যাইতে পারি, তাহলে বিধবারে পেটে বাচ্চা আসবে। আর নতুন কথা কি হলো? এই ভোটের কথা যখন বললে তখন একটা কথা বলি শুনি। আমার যখন ওঠে ভোটে না উঠবে না আর চাকরি আর ইন্টারভিউ কথা বলি, আর কিছু তো বলি। এরপর আপনি যদি কিচ্ছু করেন তাহলে আমি হক করে আমাকে পেটের বাচ্চার বাপ হন আপনি। তাহলে চইলা যান, চুপচাপ এইখান থেকে সোজা চইলা যান। এই সোজা কথা যখন বলে তখন একটা কথা বলি শুনি। আমার বউটা বলতো সোজা পথে যাবে, সোজা হয়ে বসবে, সোজা হয়ে দাঁড়াবে, সোজা রাস্তা হাঁটবে, সোজা সাপটা সরল মানুষ হবে।
কিন্তু সেই বউটা এক দিতে দেখে হঠাৎ এক দুর্ঘটনায় বহু বছর আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে। বউটা চলে যাবার পর থেকে বক্ষ করে আমি সবকিছু ভুলে থাকতে চাই, কিন্তু পারি না। বউটা ছিল খুব কষ্ট হয়। যদি কোনোদিন বউটাকে ফিরে পাই তবেই আমার এই গল্পকারী রোগ কাটবে। তার আগে নয়, তার আগে নয়, তার আগে নয়। বাঁচলাম, এইবার পেটের বাচ্চাটারে বার কইরা যা। অনেক কষ্ট কইরা পেটের বাচ্চাটারে বাঁচাইছি। সালার পুলিশ চলে ধর দেখি। এ বাচ্চা সে বাচ্চা নয় বাবা, সে বাচ্চা নয়, এগুলো পুলিশে বাবা চলা পাচার করে দে। ও বঙ্গদেশের বঙ্গ নারী, তুমি আর চোরাই কারবারি। এর চেয়ে সভ্য ছিল মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, মানুষ যখন আগুন জ্বালতে শেখেনি। মাথাটা আবার এখানে শুনেছি না, এর কাছে যা আছে সব কায়দা করে ঝাড়তে হবে। এই শোনো, আমার দিকে তাকাও, বলে তো আমি কে? এই হও রোমিও জুলিয়েট, তো তুমি নও? এখন কি মনে হচ্ছে? লায়লার মজনু কিন্তু মনে হচ্ছে না। এবার কি মনে হচ্ছে? তুমি চণ্ডীদাসের রানী হতে পারোনি, দেবদাসের পার্বতীও হতে পারবে না। হয়তো পারবে চন্দ্রমুখী হতে। তার উপরে মাতাল। এসবে তো অন্য খেলা, অন্য খেলা। আচ্ছা, আপনি এত মাতাল কেন? আমার কথা নিয়ে আপনারা দুজন বাকি আছে। চেষ্টা করে দেখি না, যদি দুঃখ মোচন করতে পারি। শুনে যান, কোনো মহিলাকে আমি বিশ্বাস করি না। তার উপর কোনো মহিলার কাছ থেকে দয়া নেওয়ার ইচ্ছে আমার নেই। ও, তার মানে আপনি নিশ্চয়ই কোনো মহিলার কাছ থেকে আঘাত পেয়ে নেশা করে বেড়াচ্ছেন। এটাই কি পুরুষের ধর্ম? এই যে শুনুন, কোনো মহিলার কাছ থেকে না জ্ঞান নেওয়ার ইচ্ছে আমার নেই। আপনি ভুল করছেন। মহিলা মানুষ, মহিলা ছাড়া সৃষ্টি সম্ভব হয় না। পুরুষরা যতই মহিলাদের খেলার পুতুল বানিয়ে রাখুন, সেই পুরুষের জন্ম মহিলার গর্ভে। জন্মানোর সাথে সাথে তারা মা মা বলে কেঁদে ওঠে। শিশুর মতন খাদ্য মায়ের বুকে দুধ, তারপর 3 গর্ভ যন্ত্রণা ভোগ করে মায়েরা। এতটুকু একটা রক্তের জায়গাকে একটু একটু করে বড় করে তোলে মায়েরা। মায়ের গর্ভে জন্ম নিয়ে মায়ের কোলে মানুষ হয়ে মায়ের বুকে দুধকে তারা মেয়েদেরকে মানুষ বলে মনে করে না। আমি মানব না, অতিভক্ত, বেঈমান, স্বার্থপর। এই স্বার্থপর মানুষ অকৃতজ্ঞ বেঈমান হয়ে পড়বো। তোমরা সব মেয়েরা যদি সত্যিকারের মা হতে, তাহলে অসভ্য চরিত্রের সন্তান জন্ম নিত না, ধর্ষণকারী পুরুষ জন্ম নিত না, চোরাকারবারি জালিয়াতিতে সারা দেশটা ছেয়ে যেত না। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, ভগিনী নিবেদিতা, মাদার টেরিজা, সারদা মা একজন করে জন্ম নিত না। মনীষীতে সারা দেশটা ছেয়ে যেত। অন্ধকারে আতঙ্কে মানুষ দীক্ষা পেত না। আলোর পৃথিবীতে মানুষ বাস করত। ভারতবর্ষ সোনার ভারত হয়ে যেত। মাটি খারাপ হলে যেমন ফসল ভালো হয় না, ঠিক তেমনি মায়ের গর্ভ খারাপ হলে সেই এবার দেখ কখনো ভালো সন্তান জন্ম দিতে পারে না। পুরাণের খাতা খুলে দেখুন, মধুর কথা না শুনে সম্ভব হতো না। ইতিহাসের পাতা খুলে দেখুন, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ।
উলঙ্গ ড্রেস পরে যৌবন ফেরি করে বেড়ায় রে। আসলে কথা রঙিন নাগরদোলায় পাক খেয়ে কখনো মা হওয়া যায় না। হট প্যান্ট গগন কাটা গেঞ্জি পরে মায়ের পেটের ভাইয়ের সামনে কখনো ফোনের পরিচয় দেওয়া যায় না। নিজের স্বামীকে ছেড়ে দিয়ে বয়ফ্রেন্ডকে বুকে জড়িয়ে ধরে সেক্সের শেয়ার মার্কেটে হাই রেট তুলে যদি সতী সাধ্যি স্ত্রী হওয়া যেত, পাবে না। ভারত মাকে লজ্জা পেয়ে দেশের মেয়েদের বলবে না, ওগো নারী কোথায় তোমার বাড়ি? দেশের শিক্ষা ছেড়ে কেন বিদেশে দাও পারি? ঠিক ঠিক শত ঠিক তোমাদের। আমি আপনার সঙ্গে এখানে কবিগানের লড়াই করতে আসিনি। আমার অনেক কাজ আছে, আমি এখন আসছি। কোথায় যাবে না? আমি দূরে দাঁড়িয়ে তোমার সব কথা শুনেছি। তোমায় আমি ছাড়ছি না, তোমায় আমাদের সঙ্গে যেতে হবে। মানে আমার এই হতভাগ্য ভাগ্নের বউ করে তোকে আমার বাড়িতে নিয়ে যাব। কি বলছো বাবা? এই মেয়েটাই পারবে তোদের বাড়ির উপযুক্ত পুত্রবধূ হতে। কেন তো যাবে? রাস্তার চোর চিনিঙ্গজ পকেট মার নাকি হবে পুত্রবধূ? আমার মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে, একেবারে। যোগ্য গুণ ভাগ করে আমি ঠিক এইরকমই একটা মেয়ে খুঁজছি। এই মালকে তো ছিল না বাবা। রাস্তাঘাটে পকেট মার করে বেড়ায়, পকেট। সারা সংসারে নিয়ে গেল না, সংসারটা একেবারে ফাঁক করেছে। কিছু বললে না? আমি বলছিলাম আমার মতো রাস্তার মেয়ে কি সংসার করার সুযোগ পাবি? আমি তোমায় সে সুযোগ দেব না। কি বলছো বাবা? আমি ঠিকই বলছি বিজয়, আমি যে বাঁকে পদ্ম পেয়েছি রে। সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। দিনকাল রাস্তাঘাটে ঘুরছে, তাকে তেমন কিছু ইনকাম হচ্ছে না। তাই সংসারটা চুচে দেখি, দু চার দিনে কত কামাতে পারলো। কি করে মা? মাঝে মাঝে আপন মনে কি বলছো তুমি? আমি বলছিলাম আপনি আমাকে চেনেন না, জানেন না, তবে কোন বিশ্বাসটা ভাঙতে বউ করে নিয়ে যাবেন? জানো না, তুই আমাকে চোর চিনি বাদ পকেট মার। বুঝতে পেরে গেছে কি হবে এখন। ভয় কি রে মা? তুই তো তোর বাপের টাকা গরিব দিয়ে দান করে দে। বাবা বললো কি পাশাপাশি নাকি পথ চলছিস? আপনি এত কথা জানি, আর জানি বলি তোদের ছেলের বউ করে নিয়ে যেতে বলেছি। আর শোনা মা, মামা তোমরা এই অবাস্তব চিন্তা ভাবনা মত থেকে নিতে পারো। অবাস্তবকে বাস্তব করাই আমার কাজ। তোকে প্রতিষ্ঠিত আমি করব। ওই সুন্দর মুখার্জি তোর জীবন থেকে বাইরে কেড়ে নিয়ে গেছে। শুধু তোর নয়, অনেক মানুষের অনেক ক্ষতি করবে। ওই সুন্দর মুখার্জির কাছে আমি একটা শত্রু। সে যে কোনো মুহূর্তে আমাকে খুনও করতে পারে। তাই আমি অনেক জায়গায় সুপারিশ করছি যাতে তুই পুলিশের চাকরিটা পেয়ে যাস। আর আমার বিশ্বাস তুই পুলিশের চাকরিটা পাবি। তাই আমার অনুরোধ বিজয়, তুই মেয়েটাকে মেনে নে। বিজয়, তুই মেয়েটাকে মেনে নে। কোনো মহিলাকে আমি আর বিশ্বাস করি না বাবা, কোনো মহিলাকে আমি আর বিশ্বাস পারবো না। তারপর এই চরিত্রের মেয়ে। ওরে শালা! এত জি, এর যে আমি ভাঙবই ভাঙবো। কি ভাঙবে মা? নিজেকে মানাবো না, নিজেকে চেষ্টা করবো মানুষ হওয়ার। শ্বশুর বাড়িতে গিয়ে যোগটা পুত্রবধূ হও। বাবা এই অসভ্য নোংরা মেয়েকে কোনো মতে সম্ভব না, কোনো মতে সম্ভব না। আমি তো চিটিং মাছ পকেট মার বলে আমি নোংরা। আর তুমি ওই একেবারে তুমিও তো মাতাল। আচ্ছা দেখো, কোনো কারণে আমি 2 নম্বরই কাজে যোগ দিয়েছি, কোনো কারণে তুমিও মাতাল হয়েছো। চলো 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 চলো, ভালো ছেলে প্রথমে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলো দেখি। চলো 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 চলো। এই, তোমার সমস্ত বন্ধ নয়, যাও শুনে যাও। আমি খুব সস্তা, তাই না? একটু শুনুন, এইবার ও রাজি হলে আমি কিন্তু রাজি নই। তার আগে হাতে হাত করে বলে সোজা লকাপে ঢুকিয়ে দেবো। মানে কথা যখন বললে তখন বলছো শোনো, তুমি আইনে চোখে অপরাধী। একটু আগে বিধবার সঙ্গে তুমি আমাকে ধোকা দিয়েছো। আমি তোমাকে অ্যারেস্ট করে সোজা লকাপে ঢুকিয়ে দেবো। এই সুযোগের কথা দেখে বলছেন, তখন বলছে শুনুন, যত সুযোগ দেবে তত সুযোগ নেবে। মানুষ খেতে পেলে শুনে যায়। তবে যখন আপনি সুযোগের কথা বলছেন, তখন আমি ওকে একটা সুযোগ দিতে পারি। যদি ও ঠিকঠাক করে সংসার করে, তাহলে আমি ওকে অ্যারেস্ট করবো না। আরে বাবা, আমি তো রাজি, কিন্তু ওই মাথায়টা রাজি হয়ে তো। এই, কি বলে? আমি মাতাল? তুমি মদ খাওয়া ছেলে, প্রমাণ দিতে যে তুমি মাতাল নও। তুমি পারবে? তুমি তোমার চরিত্রের পরিবর্তন করতে পারবে? মদ গাঁজা চুল্লু বিক্রি করা বন্ধ করতে পারবে? সত্যিকারের চোখ কাটিয়ে বলু হবে? আরে বাবা, পারবো না।
রাজি হয়েছি। আমি লজ্জা হবো না পারে আমাকে মাতে তুমি যাবে তোমার ঘর ছাড়বে, এখন আমার সঙ্গে নিয়ে চলো না গো, তারপর আমি দেখছি। রাজি হয়ে যা, দেখবে ভালো হবে। রাজি হয়ে যা বিজয়, আমি হাত জোর করে অনুরোধ করছি, রাজি হয়ে যা, রাজি হয়ে যা, রাজি হয়ে যা। মামা তোমরা আমাকে পাপি করো না, তোমরা আমাকে পাপি করো না, তোমরা আমাকে বিয়ে আমি করবো, তবে আমার একটা শর্ত আছে। ওকে আমাদের বাড়িতে গিয়ে প্রমাণ দিতে হবে ও আমাদের বাড়ির সত্যিকারের যোগ্যা গৃহবধূ হতে পারবে। যতদিন না পারবে ততদিন একসঙ্গে এক ঘরে থাকা হবে না, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না। কি বলছিস বিজয়? কি বলেছি মামা, জীবনে পায়েলের কাছ থেকে যে ধাক্কা আমি খেয়েছি তার কোনো মহিলাকে আমি আর বিশ্বাস করি না। তাই এই মহা পরীক্ষা ওকে দিতে হবে। তাহলে ওকেও পরীক্ষা দিতে হবে। তুমি ভাবো তুমি কি করবে? আমি চ্যালেঞ্জ দিতে রাজি। প্রথমে তোমার মধ্যে ছাড়াবো, তারপর প্রমাণ দেব আমি কি, আমি কে। ভালো কথা, আমি সাক্ষী থাকলাম। এবার সবাই মিলে থানায় চলুন, চল 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 চল। ভাবছো ও গো গো আখা খা খা আখা খা খা আজি দিন রাতে ভুলে কথা লিখে রাখো আমি বলবে বলে আছে ধরে দেখালে থাকো আজি দিন রাতে ভুলে খাতায় লিখে রাখো আমার বলবে বলে আছে ধরে দেখালে আর করব আর পাখিদের গান শুনে শুনে আজি গান শুনে শুনে স্বপ্ন শুরু আর করব আর পাখিদের গান শুনে শুনে আজি গান শুনে শুনে স্বপ্ন শুরু চিন্তা হচ্ছে পরে জানি না ফিল্ম লাইনে তুমি নিজেকে কতখানি ধরে রাখতে পারবে। তাছাড়া এই লাইনে আসার সাথে সাথে দেখবে হিরো থেকে ডিরেক্টর প্রডিউসার সবাই তোমার অফার করছে। পায়েল আই লাভ ইউ টু বলবো না, বলবো না, কারণ তোমার কাছে আমার কোনো রবি নেই। আমি যা চাইবো তাতেই তুমি রাজি। তাহলে এক কাজ করো, খুলে ফেলো। যতখানি খুললে তোমার সংকোচ বোধ হবে না, ততখানি খুলে ফেলো।
লজ্জা করে চলবে না পায়েল। না, তোমার তো তোমার লজ্জা কিসে? যদি শুরু করি হ্যাঁ। লেডি ইয়াং লেডি নো নো সোনা কাছে সোনা তুমি থাকো দূরে। ওই, দূরে থাকো। সংবাদ করতে গেলে একটু ডিস্টেন্স মেনে চলতে হয়। আচ্ছা, তুমি কি বলতে চাইছো বলো তো? ছবি ছবি? আমি তোমার কয়েক কপি ছবি তুলতে চাই। মনে রেখো পায়েলে যত বেশি খুলে বলতে হবে মার্কেটে তত বেশি তোমার চাহিদা হবে। তুমি বুঝতো আমি ছবি তুলি নষ্টা রেডি। ওকে এবার একটু ব্যাক পজিশন নাও। ভেরি গুড। এবার রাইট সাইড চিবুক তুলে সামনের দিকে ঝুঁকে কাউকে ফ্ল্যাঙ্ক কিস দিচ্ছ, এই বসতে নাও। এক্সেলেন্ট 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 পায়েল। এই ছবিগুলো নিয়ে কি করবো? কেন সব মুম্বাই পাঠিয়ে দেবো? এই, আমি তোমাকে প্রণাম করি। আমার পায়েলে শোনো, তুমি আমার বুকে এসো। আরে আরো উন্নতি করো। এই, তোমার মধ্যে কোনো সংগ্রাম নেই? এই যে তুমি বিজয়ের মামা সুন্দর বাচ্চারা বলে যাও জানি সালা আমাকে রেস্ট করানোর জন্য আমার পেছনে একবারে উঠে পড়ে রেখেছে। জানে না সেগুলো তুমি ডজন যদি নষ্ট আমি ফেলে দেবো। পশুপাখি কথা বাদ দাও, তুমি তোমার ফিউচার নিয়ে ভাবো। কমার্শিয়াল লাইফ আরো আরো সুন্দর করো, জিম করো, ডান্স করো, নবী নবী অভিনেত্রীর অভিনয় দেখো। আপনি আছেন ব্যাপারে আমার কোনো টেনশন নেই। থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ। তাহলে আমার মেজাজটা চাঙ্গা করতে রজম জমাকে নাচ গান হয়ে যাক। ওকে সুন্দর, নাও স্টার্ট। हीरो से मोती से कलो के फूलों के पीछे बजा देता। हीरो से मोती से कलो के फूलों के पीछे बजा देता। अरे तू हो दीवानी बना जाते हो जा। अरे तू हो दीवानी बना जाते हो जा। চালুনি হয়ে সুচার বিচার করতে যাও না প্রতিভা। আরে তোমাকে বলবো না তো কি ওই বাড়ির পাঠিয়েটাকে বলবো? তুমি যদি ক্লাবে গিয়ে পাঠি থেকে বেড়ালে পড়া করতে পারো, অত বড় আঘাত পেয়ে বিজয় মত খেতে পারে। হ্যাঁ, তা না হলে আমার কপালে এমন পেত্রি জুটবে কেমন করে? আরে বিয়ের কত ট্রাই বলো, বাড়ি ছেড়ে চলে যাবো চলে যাবো চলে যাবো। কই আজ পর্যন্ত যেতে তো দেখলাম না। তুমি কি হারিয়েছো? জানি হারাই, চলে গেলে একটু অক্সিজেন পাবো। যাবো না, কোথাও যাবো না। আরে যাওয়ার তোমার জায়গা কোথায়? শুধু মুখেই তোর পারে। চলে গেলে তোমার তিল তিল করে মারবো কি করে? মরি তো অনেকদিন আগে গেছি প্রতিভা। যেদিন আমার জীবনের অমররত্ন এবারে লক্ষ্মী আমায় ছেড়ে চলে গেছে, কোনদিন সে আমার একটা কটু কথা বলেনি। জানো প্রতিভা, জানো বিজয় যখন মমতার গর্ভে এলো তখন সংসারে কত অভাব, তবু সে মুখ বুঝে সংসার করে গেছে। আমি পারবো না, আমি সব মানে ওই বিজয়কে মানবো না। তাহলে এক কাজ করতে পারো প্রতিভা, ওকে একদিন খাবারের সাথে
বিষ পাকিয়ে মেরে ফেলতে পারো তাহলে সব নিষ্পত্তি হয়ে যাবে। না বাবা না, তাদেরকে বাড়ি ফিরে দিতে মামা গেছে, লোকে সবাই আদর ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে হবে, মেয়ে দেখে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। ওই দাদার কথা মন থেকে বুঝে ভাই মা সব কথা বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কারণ কি জানো, রামায়ণে শ্রীরামচন্দ্র কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, আর ভরত জন্মেছিলেন কৈকেয়ীর গর্ভে। দুজনেরই বাবা কিন্তু দশরথ। সেই রামচন্দ্রের যখন বনবাস হয়েছিল, ভরত রাজা হলেও দাদা শ্রীরামচন্দ্রের কাগজপত্র সিংহাসনে রেখে রাজত্ব করেছিলেন। তাই তুমি যতই কলিযুগের কৈকেয়ী হয়ে এই ভরতের মতো সন্তান সঞ্জুকে অমানুষ করতে চাও, ও কোনোদিন অমানুষ হবে না। কারণ এই যুগের দশরথ এই প্রভাকর মুখার্জির রক্ত বলছে ওর শিরায় শিরায়। তাই আমার গর্ব, আমার অহংকার, ওকে তুমি কোনোদিন মিশিয়ে তুলতে পারবে না। হ্যাঁ বাবা, আমি কোনো কথা না শুনে আগে দাদার বিয়ের ব্যবস্থা করবো। কিন্তু আমার মন বলতে আমার ঘরে কতদিন থাকবে সঞ্জয়? একে আপনি চলে আসছে মাত্র ওরা বলতে সঞ্জয় দুজনকে সত্যি খুব ভালোবাসে। এই আমাদের বিয়ের দিনস্থির পাকা করতে চলে এলাম মাসিমা। আমি এক্ষুনি রাজি। বলো কোন মাসে কোন দিন হলে ভালো হয়? সেটা আপনারা কি করবেন? তবে হ্যাঁ মাসিমা, আমি কিন্তু আগে ভাগে দিয়ে দিই তত্ত্বটা নিয়ে এসেছি। তা কি তত্ত্ব এনেছো বাবা? না মানে আমি সঞ্জুর জন্য আনিনি, বলতে নিজে পছন্দ করে ওর জন্য কেনাকাটি করবে। আমি নিয়ে এসেছি মেসমশাইয়ের জন্য ধুতি পাঞ্জাবি, আর আপনার জন্য দামি ঢাকাই জামদানি শাড়ি। বিয়ে না হওয়া পর্যন্ত ওগুলো আমরা নেবো না। এসব আপনি কি বলছেন? তাহলে কি এগুলো আমি ফিরিয়ে দিয়ে চলে যাবো? না, বাবা ফিরিয়ে যাবে না। সংসারে অমঙ্গল হবে যে। ঠিক বলেছেন। না বাবা না, ওগুলো আমাকে দাও। ধরুন মা, এ তুমি কি করলে? সুন্দর বাবুর সামনে তুমি বাবাকে অপমান করলে। এই, তুই বেশি কথা বলবি না। আর তুমি বেশি কথা না বলে ওই শাড়িটা আলমারিতে রেখে এসো। হ্যাঁ মাসিমা, বেশি কথা না বলে আপনি শাড়িগুলো আলমারিতে রেখে আসুন, আর সেই সঙ্গে বরপুন বাবুর নগদ 1 লাখ টাকাও রেখে দিন। আর খাট, বিছানা, ড্রেসিং টেবিল, আলমারি, ওয়াশিং মেশিন, ফ্রিজ এগুলো ওগুলো আমি সময় মতো সব পৌঁছে দেবো মাসিমা। তবে হ্যাঁ, আর কি কি লাগবে আপনি একটা ভালো করে লিস্ট তৈরি করবেন, কারণ আমার একমাত্র বোন তো। বিয়েতে যা চাইবেন তাই পাবেন। আমি তাহলে আসি মাসি। প্রত্যেকটা বৌমার শিক্ষা নেওয়া উচিত। আমি তোমার শ্বশুর, আমি তোমার থেকে সম্মানে বয়সে বড় হলেও আমি অকপটে স্বীকার করছি তুমি আমাদের প্রত্যেকের কাছে শ্রদ্ধার মানুষ। তাই সকলের হয়ে সব অপরাধের ক্ষমা চেয়ে নিয়ে আমি একটা কথা বলবো, পেন্নাম তোমায় পুত্র বধূ।